আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা আজকে হেডলাইন যেটা লেখা হয়েছে এবং যে ব্যানার, তাতে বুঝতে পারছেন যে আমি বলছি যে আজ কি শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে। তোর কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন, তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন, ভাই ওইটা হইল না কেন, ওইটা হইল না কেন, ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে। কারণ আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা, দাড়ি কোনটা, কমা কোনটা আর প্রশ্নবোধক কোনটা, ওইটাই বুঝেন না। না বুঝেই আসেন। যেমন আমি গত পরশুদিন বলছি 72 ঘন্টার ভিতর অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছুই, অনেক অঘটন, অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে। এখন আজকে অনেকে বলতে কই রে ভাই 72 ঘন্টার ভিতরে কিছু ঘটলো না, তো ওনাদেরও বলি আরে ভাই 72 ঘন্টার ভিতরে কিছু ঘটে নাই। এই যে বিএনপির এক নেতা কইলো খালেদা জিয়া মইরা গেছে গা, ওনার শরীর এখানে রূপরে, আবার আজকে বিমান আইতেছিল কাতার থেকে, সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে, এটা আইতে দেরি হইব। ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে, তো এদিকে খালেদা জিয়া যাবো কোথায়, লন্ডন। ওইদিকে বিমান এরা নামবো সকাল ধরেন 8টা বা 10টায়, ওইদিকে বিমান আইবো কইতেছে ভোরবেলায়, ওনারা নিয়ে যাবে। তাহলে ওরা আইসা কোথায় যাবো? ওরা কি আইসে হসপিটালে যে খালেদা যে আইগা মুইতা রাখছে এটি পরিষ্কার করতে আইবো? এগুলো সব ঘটনা না। এখন এগুলা বুঝেন না। আপনারা কি বুঝেন? মনে করেন যে এই মাইরা দিল মনে হয় ইন্ডিয়া ব্রাহ্মস নাকি, না পারমাণবিক অ্যাটাক করে দিল আপনাদের, এগুলাই মনে করেন। তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেল ভ্লাদিমির পুতিন, দেখেন আমার জানা মতে আমি দীর্ঘ 30-35 বছর ধরে আপনার টিভি নিউজ, টিভির খবর এগুলা দেখি। আমরা বাংলাদেশে থাকতে বাংলাদেশের গুলো দেখতাম, কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজ খুব একটা দেখা যাইতো না, সিএনএন বিবিসি দেখা যাইতো। সেটা যাদের বাসায় নিজস্ব ডিশ অ্যান্টেনা ছিল, ভাই আমি গরিবের পোলা, আমার বাসায় ডিশ অ্যান্টেনা ছিল না। 90-এর পরে আপনার কেবল লাইন ঢুকলো, তখন দেখতাম আমরা সিএনএন বিবিসি এগুলো একটু একটু দেখতাম, খেলাধুলা দেখতাম আমরা, লাইভ সম্প্রচার এগুলো দেখতাম। তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যাইতেছে, তমুক দিন যেতে, এগুলো দেখতাম। একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির 5 তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে। এইটা 2 দিন পিছাইতো, 5 দিন পিছাইতো, 10 দিন পিছাইতো, কিন্তু 10 দিন 5 দিন 2 দিন 1 দিন 2 ঘন্টা আগায় নেই কখনো। এবারই সর্বপ্রথম। এবং কেন সর্বপ্রথম সেটা জানি না, যে এবারই ভ্লাদিমির পুতিন টেন্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছেন। আর পুতিন যখন এইরকম সফর করে, এরপরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে, যেটা পরে সবাই দেখে। যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক 1 সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন, কারণ এটা বৃহৎ বাজার। এইখানে উনি তেল, চিনি, ডাইল, লবণ, তেল যা আছে সব বেচবেন। ঘুরা গেছেন, যাইয়া মারছেন কারে, ইউক্রেন রে। এরপরে লাগলো লাগলো লাগলো, এর ভিতরে এখন দেখেন গত কয়দিন আগে, জাস্ট 10-12 দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায়, আমাদের চিটং পোর্টে। কোন নৌবহর? রাশিয়ান যুদ্ধ জাহাজ আসলো, সৌজন্য সাক্ষাৎ। বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ। উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায়? আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে, সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, ডিনার হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক চুক্তি হয়েছে। আসলে এটা 10 ভাগের 1 ভাগ জানাও সম্ভব হবে না, কি কি চুক্তি হয়েছে, কোথায় কি কথা হয়েছে, কোথায় কি। কিন্তু শ্বাস রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে, কি হইতে পারে, কি হইতে পারে, এইটা নিয়ে একটা খেলা আছে, এখানে কোনো একটা খেলা আছে। আবার ইন্ডিয়াতে আসছেন। এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য 5ই আগস্টের পরে, গত বছর 5ই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন। এবং এর আগে আমরা বলেছিলাম যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এইরকম সফরে যাবেন। সফরে যে যাবেন, আজকে যান আর কালকে যান আর পরশুদিন যান, উনি যাবেনই, এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন, উনি যাবেন, এতে কোনো মানা নেই। তবে আপনারা যারা মনে করেন যে আরে বলছে তো তাহলে কালকেই যাবে না কেন, এখনই বিমানে উঠতেছে কেন, এরকম হয় না। জিও পলিটিক্সে অনেক কিছু রয়েছে হয়, যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া
বাঞ্ছনীয় সেটা 2 বছর পরে হয়, সেটা 5 বছর পরেও হয়, এরকম ঘটনাই আছে। তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি টেলিভিশন, ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে, যেই বৈঠকটা হয় সর্বোচ্চ 45 মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে। কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না। শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে, না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা হবে সেটাও জানি না। তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। সেই বৈঠক আসলে কি বিষয়ে কথা হবে, কোন বিষয়ে কথা হবে, কে কে থাকবে, এটা জানা যায়নি। আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এবং এই বৈঠকটা হতে পারে কারণ 71-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল, ইন্ডিয়া তো সাপোর্ট করে, ওদের সৈন্যও মরেছে। আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করেনি, যে সারা বন্দর সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের, এগুলো সুইপিং করার জন্য, এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল। এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল যারা এই সুইপিং এর কাজে আসছিলেন, ওনারা মারা গিয়েছিলেন। সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে, বাংলাদেশের স্বাধীনতার, আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক, সবকিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে এবং উনি কথা বলতে পারে। পুতিনের শেষ সৎ সাহস আছে। সিরিয়ার বাশার আল আসাদরে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারেনি, বাঁচায় নিয়ে গেছে রাশিয়া। এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে ফাঁস হওয়ার নথি, সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া। রাশিয়া পরাশক্তি, তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না। এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক। সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক, বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয়, ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয়। মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে এরকম মৌলবাদ থাকে না। সুতরাং রাশিয়া সেই দিকেই যাবে, কারণ রাশিয়ারও ব্যবসা ভাই এরা সবাই সবার ব্যবসা বুঝে। এখন ডাক্তার ইউনূস কি ইলেকশন দিবেন কি দিবেন না, হবে কি হবে না, সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন, আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না, এখনো বলি এই ইলেকশন হবে না হবে না হবে না। তবে আজকে শেখ হাসিনার সাথে বৈঠক হবে কি হবে না, আজকে না কালকে, নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্তে হবে, সেটার ব্যাপারে এখনো কেউ গ্যারান্টি দিতে পারছে না। তবে চোখ কান খোলা রাখুন, যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে। আর এটা যদি হয়, সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দিব যে হ্যাঁ মিটিং হয়েছে। দু একটা ছবি হয়তো বেরিয়ে যেতে পারে, সেগুলো সাথে সাথে আনবো। এবং ভারতীয় দু একজন সাংবাদিককেও অ্যাডভান্স নিয়ে আসবো, যাতে খুলে বলতে পারে কে কোথায় আছে, কি মিটিং হচ্ছে, এগুলো জানতে পারবেন। যদি আজকে বাংলাদেশ সময় 8টায় গৌতম লাহারি দিল্লিতে থাকেন, সাংবাদিক, ভারতীয় সাংবাদিক সবাই চিনেন, উনি আমার একটা লাইভ প্রোগ্রামে আসবেন। ওনার কাছ থেকে আরো কিছু ইনফরমেশন হয়তো আমরা পেতে পারি, যেটা সকলেই দেখবেন এবং শুনবেন। এটা কনফার্ম হয়েছে যে আজকে সন্ধ্যা বা রাতে ফেরার বা আগে, পুতিন দেশে ফেরার আগে রাতে 9টায় উনি দেশে ফিরছেন। তার আগে উনি দেখা করবেন 7টার সময় দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে। তারপর আধ ঘন্টার জন্য উনি মিট করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ওখান থেকে ডিরেক্টলি তিনি এয়ারপোর্ট চলে যাবেন। এয়ারপোর্ট থেকে 9টার সময় উনি ভারতের মাটি ছাড়বেন। এখন এর মধ্যে যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে একটা জিনিস জানা গিয়েছে, কাল রাতে অনেক রাত আমি জেগেছিলাম। আমি সকালবেলা উঠে এই ভিডিওটা করে আমি একটু বেরোচ্ছি, কারণ আমার একটা মামলা রয়েছে, সেই মামলাটা আমার অ্যাটেন্ড করতে হবে। মামলাটা করে ফিরে আসার পর আমি দ্বিতীয় ভিডিওটা করব, যেখানে বাংলাদেশের সম্পর্কটা রয়েছে। আমি যেটা বলছিলাম না, এখানে বাংলাদেশের সম্পর্ক রয়েছে, বাংলাদেশ সম্পর্ক রয়েছে। এবং বাংলাদেশ সম্পর্কে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা আর একটু কনফার্ম করতে হবে যে চীনের এখানে একটা ইনভলভমেন্ট আছে। মানে চীন
পাকিস্তানকে দিয়ে, টার্কিকে দিয়ে কিছু অস্ত্র, অর্থ পেছন দিক দিয়ে সাহায্য করার জন্য বাংলাদেশে পাঠানোর কথা চিন্তা করেছিল। যুদ্ধটা একবার শুরু হয়ে গেলে এই অস্ত্র আর এগুলো যেগুলো পাঠানো হয়েছে সেগুলো সমস্ত যে যে জায়গায় মজুত করা আছে সেই জায়গাগুলো সমস্ত পিন পয়েন্ট করে কেজিবি একদম দিয়ে গেছে, যেগুলো মোসাদ আমাদের রয়ের সঙ্গে পুরোপুরি মিলে গেছে 100%। মানে ওইখানকার তথ্য, ওদের গোয়েন্দা তথ্য এবং আমাদের গোয়েন্দা তথ্য 100% মিলে গেছে, যেখানে দেখা যাচ্ছে যে এই এই জায়গায় সমস্ত অস্ত্রগুলো মজুত করা আছে। সেই অস্ত্রগুলোর বলে কিন্তু এরা এত লাফালাফি করছে। আর এদের মধ্যে কিছু জেহাদি তৈরি হয়েছে যারা জেহাদ করার জন্য বিভিন্ন পথ দিয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে। এখন সে বিষয়ে বিস্তারিত কথাবার্তা কি হয়েছে আমার জানতে একটু সময় লাগবে। তো যেহেতু আমি বেরোচ্ছি এবং শেখ হাসিনার কথাবার্তা কি হবে, কারণ 7টা থেকে দ্রৌপদী মুর্মুর সঙ্গে, আমাদের রাষ্ট্রপতি মহামান্য দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা তার 7টার থেকে 8টা অবধি। তারপর ওনার যেতে যাওয়ার সময় ওই গিয়ে 8 ঘন্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উনি দেখা করবেন। দেখা করার পর উনি তারপর পালাম এয়ারবেস থেকে উনি যেখানে নেমেছিলেন আবার ওখান থেকে উনি দেশে ফিরবেন। ফলে এই রাত্রিবেলা যে শেখ হাসিনার সঙ্গে যে কথাবার্তাগুলো হবে সেই কথাবার্তাগুলো আমার জানতে একটু সময় লাগতে পারে, একটু মানে ডিটেলে জানতে গেলে। বাংলাদেশের ব্যাপারটা আমি জেনে যাব, আমি কোর্ট থেকে ফিরে আসি। কোর্টেও আমি সারাক্ষণ তো ব্যস্ত থাকবো না, আমার তো হাজিরা দেওয়ার ব্যাপার। কোর্ট থেকে ফিরে এসে আমি সমস্ত কিছু আর কি টেলিফোনে আমি জোগাড় টোগাড় করে নেবো। আমি সন্ধ্যেবেলার ভিডিওতে আমি ওইগুলো আপনাদের দিয়ে দেবো। ওই সন্ধ্যেবেলার ভিডিওটা যদি একটু দেরি হয় আপনারা অপেক্ষা করবেন, কারণ যেহেতু কোর্ট থেকে আমি আসবো, এসে আমি খবরাখবর নিয়ে ভিডিওটা করে আপলোড করে তারপরে ছাড়তে গেলে যে সময় টময়গুলো লাগে, হয়তো আমি মানে ভারতীয় সময় 6:30টার জায়গায় আমি হয়তো 7টায় ছাড়তে পারি। এই সময়টুকু আপনারা একটু অপেক্ষা করবেন আমার জন্য। আর সেই সময়তে আমি জানতে পারবো মানে বাংলাদেশের সম্পর্কে সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবো, কি চক্রান্তটা হয়েছে, চীন পেছন দিক দিয়ে কি চক্রান্তটা খেলছে। সামনে আমাদের বন্ধুত্বের হাত বাড়াচ্ছে বাজারটা পাওয়ার জন্য, কিন্তু পেছন দিক দিয়ে চীন চিরশত্রুই থাকবে। সেটা ওই জন্য বলেছিলাম রাশিয়াও বিশ্বাস করে না, ভারতও বিশ্বাস করে না। চীন চীনই, চীনের পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে চীন কি কি করেছে এবং কি কি করতে চাইছিল, যেখানে সমস্ত লাইনগুলোকে কেটে দেওয়া হয়েছে, চীনের সমস্ত প্রচেষ্টাকে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং যেখানে যেখানে ওরা অস্ত্র মজুত করেছিল কেজিবির এজেন্ট এবং আমাদের এজেন্সি দুজনেই কিন্তু মিলিয়ে রেখেছে যে এখানে দুজনেই এটাই ইনফরমেশনটা মিলে যাচ্ছে। ফলে ফলে আমাদের এখানে যে এইগুলোকে নিয়ে এখন রাশিয়ার একটা টিম থেকে, কেজিবির একটা টিম থেকে যাচ্ছে এইখানে, আর রয়ের একটা টিম, এরা দুজনে একসঙ্গে কাজ করবে। একসঙ্গে কাজ করে আগে যেটা ঠিক করা হয়েছিল হয়তো ছোটখাটো দিয়ে হয়তো বাংলাদেশটাকে সামলে দেওয়া যাবে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনা খুব মুশকিল। ফলে এবার যে আঘাতটা আসবে খুব শিগগিরই হয়তো আঘাতটা আসবে, হয়তো পুতিন যাওয়ার আগেও, পুতিন যাওয়ার পরেই হয়তো এই আঘাতটা আসবে। কিন্তু তার আগে মানে এই সমস্ত ঘর গোছানোর ব্যাপারগুলো এরা দুটো দেশ মিলে, দুটো দেশের গোয়েন্দা সংস্থা মিলে এগুলোকে ঠিক করবে। ঠিক করে তারপরে বাকি খবর কি হয়, এই খবরটুকু পাওয়া গেছে কাল রাত অব্দি, বাকি খবরটা কি হয় বাংলাদেশ নিয়ে সেই খবরটা আমি জানতে পারবো রাত্রিবেলাতে।
মানে আমি ফিরে আসার পর আমি আপনার জানাতে পারবো রাত্রিবেলাতে। আর শেখ হাসিনার সঙ্গে দেখা যখন হবে সেটা হয়তো 8টার পরে, 8টা, সোয়া 8টা নাগাদ দেখা করে উনি 8 ঘন্টা কথা বলবেন, যেটা শিডিউল আছে। 8 ঘন্টা কথা বলে এবার উনি সোজা পালাম এয়ারবেসের দিকে চলে যাবেন, যেখান থেকে উনি ফ্লাইট ধরবেন। তো ওই সময়টুকুর জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। ওখানে আমি যতটা পারবো আমি করতেকেও টেলিফোন দেবো, আমি করতেকেও চেষ্টা করবো বাইরে এ করে যে খবর টবর গুলো জোগাড় করা, বাংলাদেশের কোন কোন অংশ কি কি ব্যাপারে এর মধ্যে জড়িয়ে রয়েছে। নইলে এত তড়িঘড়ি পুতিন আসতেন না। পুতিন এটাই বলতে এসছেন যে এর পেছনে চীনের এই চক্রান্ত রয়েছে, দেখুন এই হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট, আপনাদের ইন্টেলিজেন্স রিপোর্ট আনুন, আর দুটোকে মেলান, দুটোকে মিলিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একদম কনফার্ম খবর। ওই জন্য উনি তাড়াতাড়ি এসছেন, কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলে উনি কোনো বার্তা পাঠাননি। তাড়াতাড়ি এসে উনি সমস্ত কিছু বলে টলে গেছেন, আলোচনা করে গেছেন। এবার রাশিয়ার রোল কি হবে এই যুদ্ধে, বাংলাদেশ যুদ্ধে রাশিয়ার রোল কি হবে এবং ভারতের রোল কি হবে, রেসিপ্রোকাল একটা ব্যাপার আছে না। এখন ভারতের মাটিও রাশিয়া ব্যবহার করতে পারবে, রাশিয়ার মাটি ভারতও ব্যবহার করবে। আর একটা কথা শোনা যাচ্ছে, রাশিয়ার ওপরে আঘাত মানে ভারতের ওপরে আঘাত, আর ভারতের ওপরে আঘাত মানে রাশিয়ার ওপরে আঘাত। এরকম একটা চুক্তি আজকে হায়দ্রাবাদ হাউসে এই 1:30টার সময় এখন একটা হবে। যে চুক্তিগুলো হবে তার মধ্যে একটা, যেটা আগেই বলে দিয়েছে আমরা বাইরে প্রকাশ করব না এই চুক্তি। এখন তারপরে একটা বিজনেস মিটিং হবে, সেখানে নানান রকম শৈশাবোধ হবে। ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল তাদের বাণিজ্য সমস্ত প্রতিনিধি দলের সঙ্গে মিট করেছেন, এবং পীযূষ গোয়াল তিনি একটা টুইট করে জানিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্কের মধ্যে দিয়ে, একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা বাণিজ্য করে নিয়েছি, সে টুইটারে উনি লিখেছেন। তো সমস্ত ব্যাপারটা নিয়ে আমি সন্ধ্যেবেলা একটা ডিটেল ভিডিও করব। এখন এইটুকু আপডেট আপনাকে জানাবার জন্য এলাম যে আজকে আমি যেটা বলেছিলাম আমার খবর পাকা ছিল। আজকে দেশে ফেরার আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার সঙ্গে কুশল বিনিময় করে, নিশ্চয়ই কোনো রকম ব্যাপার ট্যাপার আছে, খবরটা পেতে হয়তো আমার হয়তো আগামীকাল হবে, কিন্তু খবর আমি পাবো আগামীকাল হয়তো হবে। কিন্তু আজকে মিটিংটা কখন হবে সেটার উপর নির্ভর করছে যে খবরটা কি হবে না হবে। তবে বাংলাদেশ নিয়ে ইস্যু নিয়ে একটা বড় খবর কিছু আছে। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 21শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে খালেদা জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল। ঠিক 15 দিনের মাথায় গুরুতর সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি এখন চূড়ান্ত। মাঝখানের 2 সপ্তাহে ঘটে গেছে বিস্ময়কর বহু ঘটনা। মায়ের গুরুতর অসুস্থতার মাঝে ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান গুঞ্জনের মধ্যে জানা গেল তার ভাগ্যবন্দী বিশেষ কোনো শক্তির হাতে। দলের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি, তবে সরকার করছে অস্বীকার। আকস্মিক হাসপাতাল ঘিরে মোতায়েন হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স। ঘোষণা দিয়ে চলল হেলিকপ্টার অবতরণ মহড়া। সরকারের শীর্ষ পর্যায়ের ভিজিট, দেশব্যাপী দোয়ার ঘোষণা, অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন। অতঃপর জানা গেল কাতার থেকে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। মধ্যরাতে উড়াল দেওয়ার কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে সেই অ্যাম্বুলেন্সে শুক্রবার সকালে ঢাকা থেকে যাবে লন্ডনে খালেদা জিয়া। দর্শক, খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিনে যা ঘটলো তা শুধু দৃশ্যপটের পরিবর্তন নয়, বলা যায় আস্ত একটা নাটক, যেখানে মঞ্চ তৈরি, আলো জ্বলছে, কিন্তু মুখ্য অভিনেতা এখনো উইংসের বাইরে। আর এই নাটকের রিমোট কন্ট্রোল কার হাতে তা নিয়ে চলছে তুমুল জল্পনা। কারণ পুরো দৃশ্যপটের মূল পরিচালক কারা, জবনিকাপাত কিভাবে, তা নিয়ে বহু প্রশ্নের মীমাংসা এখনো নেই। তবে এখন পর্যন্ত একটি ছবি পরিষ্কার, আর তা হলো বাংলাদেশের প্রধান 2 দলের পরিবার কেন্দ্রিক শীর্ষ নেতৃত্বের কেউ আপাতত দেশে থাকছে না। এরপর কি হতে যাচ্ছে তা নিয়েও নেই পরিষ্কার ধারণা। সেক্ষেত্রে পুরনো সেই -2 ফর্মুলা কি -4 বাস্তবায়িত হতে যাচ্ছে কিনা সে সংশয় দেখা দিয়েছে কারো কারো মনে।
সেটি হলে সামনের দিনগুলোতে মেট্রিকুলার সিজনের বৃহত্তর পার্টি খুব শিগগিরই খোলাসা হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিএনপি যখন আগামী সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে তখন খালেদা জিয়ার বিপরীতে 3টি আসন বরাদ্দ করা হয়েছিল। তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরের যে অবস্থা তাতে তার পক্ষে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব কিনা। এরপর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 21শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলের আয়োজনে অংশ নেওয়ার পুরোটার সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। এর দুদিন পর 23শে নভেম্বর ফুসফুসের সংক্রমণের কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি দীর্ঘদিন ধরে আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। দলের শীর্ষ নেতারা জানাচ্ছেন, গত 23শে নভেম্বর সন্ধ্যায় তাকে সর্বশেষ হাসপাতালে ভর্তি করার পর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এই যাত্রার নেতৃত্ব দিতে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তার পুত্রবধূ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। ডাক্তার জোবাইদা রহমান বর্তমানে দেশীয় মেডিকেল বোর্ডের একজন অন্যতম সদস্য হিসেবে যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সমন্বয় করে কাজ করছেন। কাতার সরকার জানিয়েছে, বেগম জিয়াকে বিদেশে নিয়ে যেতে হলে তারা একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত রয়েছে। সবশেষ বিডি নিউজের এক খবরে বলা হয়েছে, অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয় তা বিলম্বিত হতে পারে। এদিকে বৃহস্পতিবার রাতে লন্ডন থেকে দেশের পথে রওনা হচ্ছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ঢাকায় নেমে তিনি ওই এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়িকে নিয়ে লন্ডনে ফিরবেন। সব মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে শুক্রবার সকাল 10টা পেরিয়ে যেতে পারে বলে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানিয়েছিলেন, জুবাইদা রহমানের দেশে ফিরতে কোনো কারণে দেরি হলে সেক্ষেত্রে ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমানকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন খালেদা জিয়া। দর্শক, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়াটা নতুন কিছু নয়। এর আগে চলতি বছরের 7 জানুয়ারি তিনি একবার লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে তিনি 117 দিন অবস্থানের পর 6 মে দেশে ফেরেন। তবে এবারের পরিস্থিতি ভিন্ন রকম, কারণ এবারের মতো তার শারীরিক অবস্থা এতটা খারাপ কখনো হয়নি। দর্শক, খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর গত কয়েকদিনে দেশের রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন জানিয়ে চলছে তুমুল আলোচনা, তা হলো মায়ের জীবন মৃত্যুর সংকটও কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অক্টোবরে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন দ্রুতই দেশে ফিরবেন, নির্বাচনে অংশ নেবেন। দলের অন্দরে তখন গুঞ্জন ছিল তিনি নভেম্বরে ফিরছেন। এমনকি তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান সব মামলা থেকে আইনি অব্যাহতি পাওয়ার পর তার দেশে ফেরার পথ তৈরি হয়েছিল। নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা এবং অস্ত্র লাইসেন্সের আবেদনও প্রকাশ্যে এসেছিল। সব আয়োজন প্রস্তুত, কাগজে কলমে বাধা নেই, কিন্তু নভেম্বর মাস শেষ হওয়ার একদিন আগে তারেক রহমান ফেসবুকে লিখলেন, দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয়। এখানে জন্ম নেয় অদৃশ্য নিয়ন্ত্রণের প্রশ্ন, কারণ অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান আসতে চাইলে দেয়া হবে ট্রাভেল পাস, নেই কোনো বাধা, মানে জানানো হবে স্বাগতম। তাই প্রশ্ন উঠেছে, যদি সরকার বাধা না দেয় তবে নেপথ্যে আসলে কারা? কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন তার দেশে ফেরার বিষয়টি জটিল আন্তর্জাতিক ও কূটনৈতিক হিসাব নিকাশের সঙ্গে জড়িত। তার ফেরার পথে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তিও থাকতে পারে। আবার বিএনপি পন্থী বিশ্লেষকরা বলছেন নিরাপত্তার শঙ্কার কথা, যেটির পেছনে আছে এই মুহূর্তে মাঠে থাকা বিএনপির প্রধান প্রতিপক্ষ ও তাদের কথিত বিদেশি মিত্ররা। শেষ মুহূর্তে অসুস্থ মাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারেক রহমান আসছেন না, এমনকি পাঠাচ্ছেন নিজের স্ত্রীকে। এতে দলটি নেতাকর্মীদের কাছে একটি বিষয় এখন পরিষ্কার, সেটি হলো তারেক রহমান নিজের ফেসবুক পোস্টে যে অদৃশ্য ছায়ার ইঙ্গিত দিয়েছেন সেই শক্তি এখনো বহাল তবিয়তে আছে। তার মানে জনাব রহমান তার দেশের ফেরার সিদ্ধান্তের রিমোট কন্ট্রোল এখনো নিজের হাতে ফিরে পাননি। সরকারের সবশেষ ঘোষণা আরো একটি বিষয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে যেভাবে ট্রিট করেন সেভাবে তারেক রহমানকে দেখেন কিনা।
হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 2রা ডিসেম্বর সরকার খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তার নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করে। তখন অনেকের ধারণা ছিল খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসেবে তারেক রহমান ও তার স্ত্রী সন্তান দেশে আসলে তারাও একই ধরনের নিরাপত্তা পাবেন। কিন্তু 4ঠা ডিসেম্বর বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন ওই সুবিধা শুধু খালেদা জিয়ার জন্য, তার পরিবারের সদস্যদের জন্য নয়। দর্শক, এমন পরিস্থিতির মধ্যে বিএনপির পক্ষ থেকে 4 ডিসেম্বর আরো 36টি নির্বাচনী আসনে প্রার্থী কারা হবেন তা জানিয়ে দেওয়া হয়েছে। তবে দলটির একাধিক সূত্র বলছে এমন ঘোষণা দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য, কারণ পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে দলের নেতাকর্মীরা কিং কর্তব্য বিমূঢ়। বছরের পর বছর ধরে বিএনপি এই দুই নেতার কারিশমার উপর নির্ভরশীল। এখন যখন নির্বাচনের দামামা বাজতে চলেছে তখন দলটিকে দেশের অভ্যন্তরে চলতে হচ্ছে জিয়া পরিবারের সদস্য ছাড়া। বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বিএনপির এমন কোনো নেতা নেই যিনি নির্বাচনের সময় টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়াতে পারেন। দর্শক, সবশেষ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এমন দুজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি। এই মুহূর্তে দলটির যে অবস্থা তাতে তারা নিজেরাও দ্বিধায় আছেন আদৌ নির্বাচনে দলটির কৌশল কি হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি মূলত খালেদা জিয়াকে 3টি আসনে প্রার্থী হিসেবে রেখেছিল, যার দলের একটি নির্বাচনী কৌশল। আর নির্বাচনে জিতলে সরকার গঠনের ক্ষেত্রে তারেক রহমানই নেতৃত্ব দেবেন, এটাই তাদের মূল চিন্তা। কিন্তু এখন খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তারেক অদৃশ্য শক্তির ইচ্ছার ফ্রেমে বন্দী। এমন অবস্থায় জিয়া পরিবারের কেউ ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নিলে সেটি হবে দলের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। রাজনৈতিক অঙ্গনে এটি হবে যেন ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো অবস্থা, যেখানে নেতা নেই কিন্তু যুদ্ধ ঘোষণা করতে হচ্ছে। দর্শক, খড়পোড়া গরু যেমন সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়, তেমনি বিএনপি নেতাদের মনের মধ্যে কু ডাকছে 111-এর। সে সময় -2 ফর্মুলা -4 এর রূপ নিচ্ছে কিনা সে আশঙ্কা এখন দলটির অনেকের। দর্শক, মাত্র 6 দিন আগে বাংলাদেশের শীর্ষ 2 দলের নেতৃত্ব পরিবর্তনে বাইরের চাপ সম্পর্কে সতর্ক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলায় 28 নভেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে জয় আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। বলেন, 2 দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। বিএনপির একাধিক সূত্র বলছে যদি খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকে এবং অবনতি ঘটে অথবা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলে তাহলে বিএনপির পক্ষে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া সম্ভব নয়। সেটি হলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি জানালেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও নির্বাচন কমিশন পরের সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। 10 ডিসেম্বর এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখাও করবেন। এরই মধ্যে ইসিতে গিয়ে এনসিপি নেতারা খালেদা জিয়ার অসুস্থতা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা নিয়ে তফসিল ঘোষণা করার অনুরোধ জানিয়ে রেখেছে। বিএনপির পক্ষ থেকে যদি একই সুর বেজে ওঠে তাহলে নির্বাচন কবে হবে সেটি নিয়ে বিরাট শঙ্কা তৈরি হবে, কারণ মধ্য ফেব্রুয়ারিতে রমজান, মধ্য মার্চে রমজান শেষ হলে শুরু হবে এসএসসি ও এসএসসি পরীক্ষা, তারপর আসবে ঈদ উল আজহা। এসব কিছু বিবেচনায় 2026 সালের জুনের আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না অনেক রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, তেমন পরিস্থিতি হলে অধ্যাপক ইউনূসের ফেব্রুয়ারির পর আর ক্ষমতায় না থাকার সেই ঘোষণার কি হবে সেটি সম্পর্কে সামনের 2-1 সপ্তাহের মধ্যে ধারণা পাওয়া যাবে। আবার নির্বাচন যদি পিছিয়ে যায় তখন কি তারেক রহমানের উপর থেকে সেই অদৃশ্য শক্তির ছায়া সরে যাবে? যদি না সরে তাহলে বিএনপির নেতৃত্ব সামনের দিনে কার হাতে উঠবে? এসব প্রশ্নের উত্তর হয়তো সামনের দিনগুলোতে পাওয়া যাবে।